গল্পের রাজপ্রাসাদে আজকের কাহিনী আশুবাবুর অশান্তি। রচনা ও অভিনয় সুদীপ দে। আবহ সঙ্গীত ও শব্দ সংযোজনা অরিন্দম দত্ত। গল্পের খোঁজে চেনা পরিবেশের বাইরে বেরিয়ে পড়তে হয় কখনো কখনো। একাকী ঘুরে বেড়াতে হয় লোকালয়ে, কখনো সবার চোখের আড়ালে নির্জনতার কোলে। এই যেমন বসে আছি এক দিঘির ধারে ঘাস জমিতে। একটা মাঠ পেরিয়ে পৌঁছতে হয় এখানে। মাঠ বলতে ধুধু প্রান্তর নয়, বেশ বড় বড় গাছ দিয়ে ঢাকা ছায়াশূন্য নিবিড় ক্ষেত্র। সূর্য এখন মাথার উপরে থাকলেও তার তেজ ততটা লাগছে না গায়ে, এই দানবিক আকৃতিগুলোর সৌজন্যে। একটা পাখি একটানা এক সুরে ডেকে চলেছে। শুনলে মনে হয় কেমন যেন একটা মন কেমনের সুর। কোথায় গেলে, কোথায় গেলে। দিঘির ওপারে অনেকগুলো খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি দেখা যাচ্ছে, অর্থাৎ একেবারে পাণ্ডববর্জিত অঞ্চল নয়। গাছের ফাঁক দিয়ে আনমনে হেঁটে চলেছি। নজরে পড়ল একটা স্মৃতিস্তম্ভ। চোখ ঠেকিয়ে উদ্ধার করলাম প্রায় ঘষে যাওয়া নামটা, ফ্লোরেন্স অ্যাশওয়ার্থ, জানুয়ারি ৯, ১৮৬১। নিচে লেখা, অ্যামিডস দ্য গেম অফ লাইফ শি লেফট। এই জীবনের খেলার মাঝে চলে গেল সে। রবি ঠাকুরের জন্মের আগে থেকে এক ইংরেজ নারী শুয়ে আছেন এখানে। ফলকের ভাষা যাঁর হৃদয় উৎসারিত, তিনিও নিশ্চয়ই কবি মানুষ, প্রেমিক পুরুষও বটে। আর যিনি শুয়ে আছেন তিনি কেমনটি ছিলেন? খুব সুন্দরী। বিদায় নেওয়ার আগে কতদিন এই পৃথিবীকে উপভোগ করেছেন? আছে কি তার কোনো সন্তান সন্ততি বা আত্মীয় পরিজন? নাকি তারা ফ্লোরেন্স অ্যাশওয়ার্থকে একা ফেলে চলে গেছে পিতৃভূমিতে? ওর কি কোনো প্রেমিক ছিল? কি বলে ডাকত? হাজার এমন প্রশ্ন ভিড় করে আসছে মনে। কল্পনায় তার উত্তর খুঁজছি। টুকরো টুকরো সুতোগুলো জোড়া লাগিয়ে একটা মালা গাঁথছিলাম দিঘির পাড়ে ওই বটগাছটার নিচে বাঁধানো শানের ওপর বসে। কখন যে ঘুমে চোখ জড়িয়ে এলো তার খবর কে রাখে। এমন অসময় ঘুমোনো তো ভালো কথা নয়। মানুষের গলা পেয়ে ধড়মড়িয়ে উঠে বসলাম। প্রৌঢ় মানুষটি আমার দিকে তাকিয়ে চোখে মুখে হাসছেন। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, চুলদাড়ির রংটা বেশ আকর্ষণীয় রকম বাদামি এবং অগোছালো। গায়ের রং মহিষের ঘিয়ের মতো, বেশ লম্বা ছিপছিপে গড়ন। ধুতি সামলে আমার থেকে খানিক দূরে এসে বসলেন তিনি। এই কবরখানায় ঘুরতে এসেছেন? অবশ্য এখানে আর কেউ নতুন করে মাটি খোঁড়ে না। সাহেবরা গেছে, এর প্রয়োজনও ফুরিয়েছে। আলাপি মানুষদের আমার ভালোই লাগে। এরা খোলা মনের মানুষ হয়, তাই আলাপ করতে আমারও সমস্যা হয় না। নমস্কার, আমার নাম অলোকেন্দু মুখার্জি। কি করা হয়? এই একটু আদ্রু লিখি ঠিকই আর কি। আপনার পরিচয়? আপনি কি এখানেই থাকেন? আমাকে লোকে আশুবাবু বলে ডাকে। পেল্লাই নামটা বয়সের সঙ্গে খইতে খইতে এখন এইটুকুতে এসে দাঁড়িয়েছে। তা আপনার ভূতের ভয়টয় নেই মনে হচ্ছে? ভয় নেই, তবে কৌতূহল আছে। তা আমি যদি ভূত হই আপনার কোনো সমস্যা নেই তো? ভেতর ভেতর বমকে গেল। মুখে বললাম, তেনাদের সম্পর্কে যা শুনেছি আপনার তো তার সঙ্গে কোনো মিলই নেই। কি শুনেছেন? এই যেমন তাদের গায়ের রং হবে খবরের কাগজের মতো সাদা, গলা হবে খনা, তারা আগুন দেখে ভয় পাবে। আশুবাবু পকেট থেকে বিড়ি বের করে ধরালেন, আমার দিকে বান্ডিলটা এগিয়ে দিয়ে বললেন, চলে নাকি? না না ধন্যবাদ। এতক্ষণে বুঝে গেছি এ লোকটা আমাকে ভূতের ভয় দেখিয়ে মজা নিতে চাইছে। আজ অবধি কারো কাছে বিড়িখোর ভূতের কথা শুনিনি। আর কিছু শোনেননি? এই যেমন তারা আবছায়া গোছের হয়, যখন তখন আসে আবার গায়েব হয়ে যায়, এই রকম কিছু শোনেননি বা পড়েননি? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই জানি। আমার কথা ফুরোনোর আগে আশুবাবু ভ্যানিশ হয়ে গেলেন। আমার এবার সত্যি একটু একটু ভয় করছে। পেছন দিকে তাকিয়ে দেখি
আশুবাবু উবু হয়ে চোখ বন্ধ করে পরম সুখে বিড়িতে টান দিচ্ছেন। আপনি কি ম্যাজিশিয়ান নাকি? আমার বুকের ভেতর তখনও ধোকপোকনি চলছে। না মশাই, আমি ভূত। মায়েরই বলছি, সত্যিকারের ভূত, যার অতীত আছে, ভবিষ্যৎ নেই। আশুবাবু আমার পাশে এসে বসলেন এবার। তবে এবার ভোজবাজির খেলা না খেলে দুলকি চালে হাঁটতে হাঁটতে। অনেক মানুষ এই এলাকায় শান্তিতে শুয়ে আছে, যেমন ধরুন অস্কার থর্নহিল, এডওয়ার্ড র্যাডক্লিফ, তার বউ বারবারা, বলতে গেলে নামের শেষ নেই। সিপাহী বিদ্রোহের পর তো এরাই ছিল এ অঞ্চলের দণ্ডমুণ্ডের কর্তা। থর্নহিল তো ক্লাইভের এক বোতলের বন্ধু ছিল মশাই। সে তো বহুদিন আগের কথা। আপনি এমন বলছেন যেন সব কালকের ঘটনা। মনে মনে ভাবছি এই ভুতুড়ে আশুবাবুর বয়স কত হতে পারে। আশুবাবু গাছের গায়ে হেলান দিয়ে বসলেন। ভূতেরা যে মন পড়তে পারে সে কথা শোনেননি? বুঝলাম ধরা পড়ে গেছি। চুপ করে তাকিয়ে রইলাম আশুবাবুর মুখের দিকে। আশুবাবু হাসলেন মুখ টিপে। আমি নিজেও যে ওই সময়কার লোক। তারপরেই মুখের ভাবখানা গেল বদলে। সবই কপাল অলোকেন্দু বাবু, সবই কপাল। সবাই এই জীবনে ইচ্ছে মতো উড়ে বেড়ায়, আর আমি কিনা আটকে রইলাম এই কবরখানায়। গল্পের গন্ধ পেয়ে আমি শ্রোতার ভূমিকা নিয়েছি। এও বুঝলাম পেটের কথা বলার জায়গা পাননি এতকাল। কাকেই বা বলবেন? যে ভোজবাজির খেল ইতিমধ্যে আমাকে দেখিয়েছেন, নিজের ভৌতিক পরিচয় আগের থেকে না দিয়ে রাখলে আমি তো এতক্ষণে দাঁত শের কুটে গাছতলায় পড়ে থাকতাম। ঠিকই ধরেছেন। আজ যখন আপনাকে পেয়েছি, দেখি মনটা হালকা করে মুক্তি পাওয়া যায় কিনা। তার আগে বলুন, মানুষ তো মরার পর স্বর্গ কিংবা নরকে যায়। আপনার কি কোনোটাতেই জায়গা হয়নি? বোগাস, সব বোগাস। স্বর্গ নরক বলে কিচ্ছুটি নেই। ও দুটোই আছে এইখানে। এই জীবনে আপনি দুটোই দেখে যাবেন। হয় নিজের জীবন দিয়ে উপলব্ধি করবেন, নয়তো অন্যদের হাল হকিকত দেখে। আপনি তো পরপর বেশ কয়েকজনের নাম বললেন। স্মৃতিফলক তো দেখলাম একখানা। বাকিগুলো কি আরও দূরে দূরে? আরে না মশাই, যেটা দেখেছেন সেটা খুবই ছোট। সেকালে বড়লোকেরা স্মৃতিস্তম্ভে লম্বা লম্বা প্রশস্তির ফিরিস্তি লিখত। ফলে সেগুলো হতো বেশ বড়সড় গোছের। মানুষ এমন ঢ্যামনার জাত, কি বলবো, বাটনা বাটার শিল বানানোর জন্য তুলে নিয়ে গেছে। এখন ওই একটাই পড়ে আছে গোটা কবরখানা স্মৃতিচিহ্ন হয়ে। আশুবাবু আনমনা হয়ে বসে রইলেন। আমারও মুখে কথা নেই। ভূত বলে কথা। শুনেছি এরা যখন তখন খেপে ওঠে, আর তখন গলা টিপে। না না, থাক। আপনার কি মনে হয় এই সরু সরু হাতে আপনার গলা টিপে দেব আর আপনি ফস করে মরে যাবেন? ভূতেদের আপনারা কি ভাবেন কে জানে। শুনুন, তারাও কথা বলার লোক খোঁজে। মনুষ্য জীবনের যত পাঁচ পয়জার, যত ছিঁচকেমি, যত শয়তানি, সব ইহজগতে ছেড়ে চলে আসে। যারা মানুষ হয়ে শান্তির জীবন কাটায়, তারা মুক্তি পেয়ে যত্রতত্র চড়ে বেড়ায়। আর আমার মতো যারা অশান্তিতে ভুগে মরে, তারা মুক্তির পথ হাতড়ে বেড়ায়। আবার বিড়ি ধরালেন আশুবাবু। ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম। থাক, এভাবে বললে আপনি বুঝবেন না। খানিকক্ষণ চুপ করে বসে ফুকফুক করে কয়েকটা টান মারলেন। সে একটা সময় ছিল বটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসনভার চলে গেছে রানী ভিক্টোরিয়ার হাতে। জায়গায় জায়গায় সেনা ছাউনি। আবার কখন কোথায় বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে তার ঠিক নেই। সৈনিকের জীবন বড় কষ্টের। বেশি দিন এক জায়গায় থিতু হতে দেয় না।
তার উপর সে জীবন নারী বর্জিত। ইংল্যান্ডে যেসব মেয়ের বর জুটত না, তাদের পাঠিয়ে দেওয়া হতো ভারতে। অবশ্যই যাদের কোনো কাছের বা দূরের সম্পর্কের কেউ সেনাবাহিনীতে উচ্চ পদে চাকরি করত, তারাই সে সুযোগ পেত। আর সৈনিকরাও সেই রমণীর মন পেতে কসুর করত না, সে মেয়ে দেখতে যেমনই হোক না কেন। আমাদের সেনা ছাউনির মাথা ছিলেন ম্যাকডোনাল্ড সাহেব। তাঁর এক ভাইজি এসে পড়ল আমাদের মাঝে। রোগা ডিগডিগে হাড়গিলের চেহারা, চোখে মুখে অশান্তির ছাপ স্পষ্ট। এখানে আসার পর থেকেই মিসেস ম্যাকডোনাল্ড মানে ওর কাকি প্রায় রোজই কোনো না কোনো সুপুরুষ সৈনিককে বিকেলে চায়ের নেমন্তন্ন করে। আমারও ভাগ্যে শিখে ছিঁড়ল একদিন। আমি আর না পেরে আশুবাবুকে বলেই ফেললাম, আপনি বঙ্গ সন্তান হয়ে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, সেটা তবু মেনে নেওয়া যায়, কিন্তু ইংরেজ রমণীর পাণিগ্রহণের প্রস্তাব আপনার কাছে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কথার মাঝে কথা আমি পছন্দ করি না। সবটা শুনুন, তারপর যা বলার বলবেন। অগত্যা চুপ করতেই হলো। আশুবাবু গল্পের খেই ধরলেন। মেয়েটাকে দেখে মনটা কেমন করে উঠল। মনে হলো বড় দুঃখী মেয়েটা। মনে মনে ঠিক করলাম ওর জীবনটাই আমি বদলে দেব। মিসেস ম্যাকডোনাল্ডকে সেদিনই আড়ালে প্রস্তাবটা দিলাম। তিনি তো বেজায় খুশি হলেন। বড় সাহেবকে বলে আমার প্রমোশনের তদবির করবেন বললেন। মাইনে বেড়ে যাবে, তাতে তার ভাইজি সুখে থাকবে। অতঃপর এক শুভ দিনে কুটিবাড়িতে আমাদের শুভ পরিণয় সম্পন্ন হল। জীবনটা যেন অন্যরকম হয়ে গেল। আর কি আশ্চর্য কাণ্ড! বিয়ের পর মাসখানেকের মধ্যেই ওর চেহারায় আমূল পরিবর্তন এলো। সেই শুকনো মেয়েটা কিরকম ডাগর ডগর বউ হয়ে উঠল। এর মধ্যে আমার বর্মায় বদলি হওয়ার কথা উঠেছে। আমার বউ বায়না ধরল সেও যাবে। তখন তো আর এখনকার মতো যাতায়াতের সুবিধে ছিল না। বর্মা যাওয়া মানে পাক্কা 1 মাসের ধাক্কা। সেখানে কোথায় থাকবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আবহাওয়া কেমন তাও জানি না। তা ওকে বললাম, আগে গিয়ে ভালো করে গুছিয়ে নি, তারপর প্রথম ছুটি পেলেই এসে নিয়ে যাব তোমাকে। ততদিন কাকার কাছে থেকে যেতে সমস্যা কোথায়? সমস্যা যে ঘরেই আছে তা কি আর ছাই জানতাম। মিসেস ম্যাকডোনাল্ড, দূর, নামটা বলতে গেলে মুখ ব্যথা হয়ে যায়, বরং পেতনি বলেই বলি। ওখানে আমার আড়ালে ওই নামেই ওনাকে ডাকত কিনা সবাই। আর আমাকে ছাউনিতে লোকজন আবডালে বলতো পেতনির জামাই। যাই হোক, পেতনি দেখলেন একবার যে ঝামেলা ঘাট থেকে নামিয়ে দিয়েছেন, সেটা আবার তার ঘাড়ে ফিরে আসছে। তিনি কলকাঠি নেড়ে আমার যাওয়া আটকাতে গেলেন। আবার যেই শুনলেন আমাকে 2nd লেফটেন্যান্ট করে পাঠানো হচ্ছে, মাইনে বাড়ছে, তখন পড়ে গেলেন দোটানায়। শেষে ঠিক হলো আমি মাসে মাসে 5 পাউন্ড করে পাঠাবো। চলে গেলাম। 1 বছর পর ছুটি মিলল। ততদিনে থাকার ব্যবস্থা করে ফেলেছি। একটা বর্মী পরিবার আমার দেখাশোনা করে। কি চমৎকার দোতলা কাঠের বাড়ি, বাড়ির সামনে অনেকটা খোলামেলা জায়গা, রকমারি ফুলের গাছ লাগিয়েছি। বউ নিয়ে যখন ফিরব তখন বর্ষা নেমে যাবে। বর্ষার গরমে ওকে কষ্ট পেতে হবে না। মাইনের টাকা জমিয়ে কিছু আসবাবও করে ফেলেছি। আনন্দে লাফাতে লাফাতে ফেরার পথ ধরলাম। ফেরার পথে সমুদ্রে উঠল ঝড়। জাহাজ ডোবে আর কি। প্রভু যিশুর নাম জপতে জপতে সে যাত্রা কোনো মতে উতরে গেলাম। আপনি কি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন? আপনার আপত্তি আছে? না 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 না, এমনি কৌতূহল। এ ভূত রেগে গেলে কি অনর্থ করবে কে জানে। তারপর শুনুন, এক সময় কলম্বো উপকূল দেখা গেল। জলে ভেসে আসছে ডাবের খোলা। ঘন নীল জলে খেলা করছে বড় বড় কাছিম। ছোট ছোট নৌকো চলে এসেছে আমাদের জাহাজের পাশে। পাড় অব্দি পার করিয়ে দেয় ওরা। যত কাছাকাছি আসছি তত মনে আনন্দের মাত্রা
মাত্রা বেড়ে চলেছে, খুশির তুফান উঠছে। এই দেখুন, একে বলে সঙ্গদোষ। লেখকের সঙ্গে বসে বসে আমিও সাহিত্যের ভাষায় কথা বলছি। এখানে যখন পা রাখলাম তখন আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে। ভিজে একেবারে চুপচুপে হয়ে গেলাম। জিনিসপত্র গরুর গাড়ি থেকে নামিয়ে সেই ভর দুপুরে বৃষ্টি মাথায় ছুটলাম ম্যাকডোনাল্ড সাহেবের বাড়ি। কতদিন পর বউটাকে আবার দেখব। বেশ বুঝতে পারছি পেতনি আমাকে মেয়ে মহলে হ্যাংলা ট্যাংলা বলবে। বলুককে যাক, আমার ভারী বয়েই গেল। বড় সাহেবের সদরে দাঁড়িয়ে থাকে দুটো প্রহরী। আমাকে তারা চেনে না, বলে সাহেবের সঙ্গে এখন দেখা হবে না। একটা কাগজে আমার গাল ভরা নামটা লিখে ওদের বললাম মেম সাহেবের হাতে দিয়ে দাও। তারা বললে দাঁড়াতে হবে, মেম সাহেবের এখন ঘুমের সময়। বললাম ছোট মেম সাহেবকে দিলেও হবে। তারা দুজন দুজনের মুখের দিকে তাকালো। তারপর বলল তিনি বেলা 12টায় বেরিয়ে গেছেন, কোথায় গেছেন জানে না। তখনও ঝাঁপিয়ে বৃষ্টি চলছে। সেই বৃষ্টির মধ্যেই ছুটলাম ক্লাবের দিকে। সেখানেও তিনি নেই, তাহলে হয়তো কোনো বান্ধবীর বাড়ি গেছে। শেষমেশ নিজের বাড়িতেই ফিরে এসে তার জন্য অপেক্ষায় রইলাম। আর আমার আটদালির থেকে জানলাম মেম সাহেব এই বাড়িতে এই 1 বছরে মাত্র 2 এসে ধুলো টুলো ঝেড়ে চলে গেছেন। সন্ধ্যের মুখে সে ফিরল আপাত মস্তক ভিজে, ফিরল ধুম জ্বর নিয়ে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারালো। ডাক্তার বুদ্ধি এলো, কত পথ্যি, কত রাত জাগা, সব বিফল করে চলে গেল আমার বউটা। ভালো করে সংসারটাও করতে পারলাম না। পাগল হয়ে গেলাম বুঝলেন। এই বাড়িতে প্রতি কোণায় তার স্মৃতি ছড়িয়ে আছে। আয়নায় দাঁড়ালে তাকে পেছন থেকে দেখতে পাই, স্নানের ঘর থেকে তার গানের গুনগুন আওয়াজ শুনি। ভারী ভালো গান গাইতো আমার বউ। ঠিক করলাম যার জন্য ফিরে এসেছিলাম সেই যখন ফাঁকি দিয়ে চলে গেল, তখন আর এখানে থেকে কি লাভ। ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করলাম। পেতনি খুব কান্নাকাটি করলেন। তার কাছে শুনলাম ওনাদেরও বদলির হুকুম এসে গেছে। চলে যাওয়ার আগের দিন মনে হলো আজ সারাটা দিন ওর কবরের পাশে বসে কাটিয়ে দেব। এই আমাদের শেষ দেখা। এক গোছা লাল গোলাপ নিয়ে ওর কবরের পাশে এসে বসলাম। আমার বর্মার জীবনের যে কথাগুলো বলবো বলে এসেছিলাম সব বলতে লাগলাম। আমার প্রথম হরিণ শিকার, হাতির পিঠে চড়া, একটা বর্মি মেয়ের আমার প্রেমে পড়া, সব এক এক করে বললাম। বিকেল পড়ে এলো, সন্ধে নামছি, আমি তবুও বসে আছি। এক আজব পাগলামিতে পেয়ে বসেছে আমাকে। আমারও আপনার মতো ভূত সম্পর্কে ভুলভাল ধারণা ছিল। শুনেছিলাম তারা রাতের অন্ধকারে কবর থেকে বেরিয়ে আসে। একটিবার চোখের দেখা দেখব বলে থেকে গেলাম। রাত গভীর হলো, পেঁচার ডাক শুনতে পাচ্ছি। দূরে কোথায় একটা শেয়াল ডেকে উঠল। ঘুমে চোখ জড়িয়ে আসছে। আমি কবর থেকে উঠে পায়চারি করতে শুরু করলাম। হঠাৎ হঠাৎ, বিশ্বাস করবেন না মশাই, এই দেখুন, এখনো ভাবলে গায়ে কাঁটা দেয়। বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে গেল। সে যে কি ঠান্ডা বলে বোঝাতে পারবো না। মনে হলো আমি যেন কোনো হিমঘরে আছি। আকাশ থেকে চাঁদ গায়েব হয়ে গেছে। সে কি রাত মশাই! আমি ভয়ে সুটকি মেরে গেছি। সমস্ত শরীর অবশ হয়ে গেছে। কলজে গলার কাছে ঠোনা মারছে। মনে হচ্ছে আমি বুঝি আর বাঁচব না। চারপাশ থেকে যেন বহুদূর থেকে ভেসে আসা কোলাহল শুনতে পাচ্ছি। অনেকগুলো অবয়ব একটা আরেকটার সঙ্গে জড়িয়ে এগিয়ে আসছে। একে একে ছুটে চলেছে এক এক দিকে। আমার গায়ের উপর দিয়ে বরফের স্রোত বইয়ে দিয়ে চলে যাচ্ছে কেউ কেউ। আমাকে পাত্তাও দিচ্ছে না। চলে যাচ্ছে এক একটা কবরের কাছে। আমি তখন মার্কাস কেনসিংটনের কবরের পাশে একটা শাল গাছের আড়ালে। মার্কাস বড় ভালো মানুষ ছিলেন। অমন নরম গলায় কাউকে কথা বলতে শুনিনি। তার কবরে জলজল করছে প্রশস্তি বাক্য। বন্ধুবৎসল, পরোপকারী, পরিবারের অত্যন্ত প্রিয়জন মার্কাস
ঈশ্বরের কোলে আশ্রয় নিল মাত্র 51 বছর বয়সে। সেই ছায়ামূর্তি চোখের পলকে লেখাগুলো মুছে দিয়ে তার জায়গায় লিখে দিল, মার্কাস কেনসিংটন বাপকে মেরেছে বিনা চিকিৎসায়, সই জাল করে বাপের সম্পত্তি থেকে ভাই বোনকে বঞ্চিত করেছে, বউকে নিয়মিত ঠেঙিয়েছে, ছেলে মেয়েদের অত্যাচার করেছে, প্রতিবেশীকে ঠকিয়েছে। ঈশ্বর ওকে ক্ষমা করবেন না। তারপর সেই ছায়ামূর্তি লেখাটার দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। দেখতে দেখতে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। আমি পালাতে শুরু করলাম। ঘোর অন্ধকার চারপাশে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার সামনে, পেছনে, ডাইনে বাঁয়ে শুধু কবর আর কবর। এত কবর তো ছিল না এখানে। আমার বউয়ের কবর কোথায় গেল? কোথায় গেল আমার বউয়ের কবর? গাছে ধাক্কা খাচ্ছি, পায়ে কাঁকর ফুটে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কবরটা কেন খুঁজে পাচ্ছি না? শেষে খুঁজে পেলাম। দেখলাম আমার লেখাটা মুছে গেছে, আর তার জায়গায় কেউ লিখে দিয়েছে, প্রেমিকের সঙ্গে গোপনে দেখা করতে গিয়ে বৃষ্টিতে ভিজে শরীর ত্যাগ করেছে। পরদিন কিছু লোক আমার অচেতন দেহটা হাসপাতালে নিয়ে গিয়েছিল। সুস্থ হয়ে ফিরে গিয়েছিলাম বর্মায়। সেখান থেকে অবসরের পর ফিরে এলাম এখানে। তারপর যতদিন বেঁচেছিলাম রোজ রাতে এখানে এসে বসে থাকতাম। লোকমুখে নাম হয়ে গেল আশু পাগল। একদিন তো প্রেমিকের সঙ্গে দেখা করতে সে নিশ্চয়ই কবর থেকে বেরোবে। সে প্রেমিকও নিশ্চয়ই এতদিনে ফৌত হয়ে গেছে। তখন জানতে চাইব কোন অপরাধে আমাকে প্রবঞ্চনা করলে। আজও সে অভ্যেস বজায় রেখেছি। আশুবাবুর চোখের কোণে জল। বিড়বিড় করে বলে চলেছেন, ভালোবেসেছিলাম, সত্যি খুব ভালোবেসেছিলাম। আপনার স্ত্রীর সমাধি কি একবার দেখা যায়? দেখলেন তো খুঁটিয়ে খুঁটিয়ে। চমকে উঠলাম। তার মানে উনি আপনার স্ত্রী? অসবর্ণ বিয়ে বলে কি মেনে নিতে পারেননি? ধুর মশাই, ওরাও ক্যাথলিক, আমিও তাই। ধর্ম বদলেছিলেন বিয়ের আগে না পরে? আমূলজা। ধর্ম বদলাতে যাব কোন দুঃখে? আর নেটিভ পত্র যতই পদের হোক না কেন, সেকালের ওই পেতনি বুড়ি মেনে নিত। ভাই যাই বুড়ো থাকতো সে বিয়ার চা। আমার সব কেমন নতুন করে গুলিয়ে গেল। আশুবাবু উঠে পড়েছেন। আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমার নাম হ্যামফ্রে সেড্রিক অ্যাশওয়ার্থ। অ্যাশওয়ার্থ থেকে অ্যাশ, অ্যাশ থেকে আশু। আমি আশুবাবুর বরফের মতো ঠান্ডা হাত ধরে উঠে দাঁড়ালাম। আপনার অশান্তির কারণ বড়ই বেদনাদায়ক। ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করব আপনার মুক্তির জন্য। ওই ফেরেববাজটার নাম নেবেন না আমার কাছে। 150 বছর ধরে কানে তুলো গুঁজে বসে আছে। আপনার বাংলা শুনলে কিন্তু সাহেব বলে মনেই হয় না। এই বুদ্ধি নিয়ে লেখালেখি করেন? 150 বছর ধরে এখানে আছি অলোকেন্দু বাবু। এখন আমি ইংরেজি বলতেই ভুলে গেছি। মাঝে মাঝে এসে শিখিয়ে দিয়ে যাবেন নাকি? আমার জবাবের অপেক্ষা না করে টুক করে মিলিয়ে গেলেন অ্যাশওয়ার্থ সাহেব। সন্ধে নামছে, ফ্লোরেন্সের কবরে বসার সময় হয়ে গেল যে। এইরকম আরও গল্প শোনার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পের রাজপ্রাসাদে, প্রতি শনিবার রাত ঠিক 8টায়। আপনাদের কেমন লাগছে আর কোন ধরনের গল্প আপনারা শুনতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।